হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন WBCS। ভিশন WBCS এ তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভিশন WBCS এর 2024 মেন্স পেপার 3 কে টার্গেট করে যে প্র্যাকটিস সিরিজ নিয়ে আসা হয়েছে জিওগ্রাফির। স্পেসিফিক্যালি আমরা এখানে 20টা বা কোনো সেটে 25টা করে কোয়েশ্চেন আলোচনা করছি, যাতে করে আপকামিং মেন্সে তোমাদের কিছু প্রশ্ন ঠিকঠাকভাবে তোমরা আনসার করতে পারো। সেই উদ্দেশ্যে বিভিন্ন টপিক থেকে নিয়ে এক্সপ্লেনেটরি ওয়েতে তার সেট নাম্বার 9। আজকের সেটে টোটাল 20টা কোয়েশ্চেন আমরা আলোচনা করব এবং এই 20টা কোয়েশ্চেন স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে করা হয়েছে। যেমনটা আমি তোমাদের আগে উল্লেখ করেছি যে আমাদের এই প্রশ্নগুলি কিছু কিছু টপিক ওয়াইজ সিলেক্টিভ জায়গা থেকে করা শুরু হয়েছে, যেহেতু আমাদের কাছে সময় কিছুটা আছে মেন্স এক্সাম পর্যন্ত, সেই কারণে আমরা এটাকে এরকমভাবে রাখছি। সো লেটস স্টার্ট। আজকের প্রথম কোয়েশ্চেন বলা হয়েছে এখানে যে উইচ ডিস্ট্রিক্ট সয়েল ক্রপ কম্বিনেশন ইজ লিস্ট কনসিস্টেন্ট। আচ্ছা, লিস্ট কনসিস্টেন্ট মানে কি? লিস্ট কনসিস্টেন্ট মানে হচ্ছে এইখানে যে সয়েল ক্রপ কম্বিনেশন দেওয়া আছে, অর্থাৎ পার্টিকুলার মাটি এবং মাটির সাথে সাথে যে ফসল উৎপাদন হয় এবং যে জেলাতে সেটা দেখতে পাওয়া যায় তাদের মিল ঠিকঠাকভাবে নেই, সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে এখানে দেখো আমরা অ্যাগ্রোক্লাইমেটিক যে রিজিয়ন, আমি আগে সেই বিষয়ে একটুখানি কথা বলবো। এই যে অ্যাগ্রোক্লাইমেটিক রিজিয়ন, এই ধারণাটা থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে অ্যাগ্রোক্লাইমেটিক রিজিয়ন বলতে কি বোঝানো হয়। না, অ্যাগ্রোক্লাইমেটিক রিজিয়ন হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চল, যে অঞ্চলে অ্যাগ্রো মানে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি এবং সেই অঞ্চলের ক্লাইমেটিক কম্পোনেন্ট, এই ক্লাইমেটিক কম্পোনেন্ট বলতে স্পেসিফিক্যালি এখানে উল্লেখ করা হচ্ছে সেই অঞ্চলের অ্যামাউন্ট অফ টেম্পারেচার অ্যান্ড অ্যামাউন্ট অফ রেনফল। রেনফল এবং টেম্পারেচার এই দুটি উপকরণ, তার উপর ভিত্তি করে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি হবে এবং তাদের মধ্যে একটা গুড কম্বিনেশন থাকবে, অর্থাৎ ওই ধরনের কম্বিনেশন আর অন্য কোথাও দেখা যাবে না। এবং এর সাথে সাথে এই অঞ্চলের আর একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মানুষজনের ফুড হ্যাবিট। এই অঞ্চলের মানুষজনের যে ফুড হ্যাবিট রয়েছে, এই ফুড হ্যাবিট কতটা তার দ্বারা নিয়ন্ত্রিত, এই বিষয়টাকেও এখানে মাথায় রাখতে হবে। তো সামগ্রিকভাবে আমরা যদি দেখি এই টোটাল বিষয়টাকে অ্যাট এ গ্ল্যান্স অ্যাগ্রোক্লাইমেটিক রিজিয়ন বলে উল্লেখ করা হচ্ছে। তাহলে এখানে দেখো এই যে হুগলি জেলা, হুগলি জেলায় অ্যাভেলেবেল সয়েল অ্যালুভিয়াল সয়েল, স্বাভাবিক ব্যাপার, হুগলি নদীর পাশে এটা আমরা দেখতে পাচ্ছি অ্যালুভিয়াল সয়েল আছে। এবং হুগলি জেলা ওয়েস্ট বেঙ্গলে সবথেকে বেশি পোটেটো উৎপাদনে সহায়তা করে, এটা একদম ঠিক। তাহলে অপশন এ ঠিক আছে। ঠিক। পুরুলিয়া ল্যাটেরাইট অয়েল সিড, পুরুলিয়া জেলা আমাদের একদম পশ্চিম দিকে অবস্থিত পুরুলিয়া জেলা। আমি একটা ম্যাপের থ্রু দিয়ে পুরো বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। মোটামুটি আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের এরকমভাবে ম্যাপটাকে আঁকি, অ্যাপ্রক্স এখানে বোঝানোর চেষ্টা করছি আমি, তাহলে এই হচ্ছে পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলা, এখানে আমরা মোটামুটিভাবে রাঢ় অঞ্চল বলবো না, মালভূমি অঞ্চলের ফ্রিঞ্জ রিজিয়ন যেটা সেটা পাই, এবং এই জায়গাটাতে ল্যাটেরাইট সয়েলই পাবো। তো ল্যাটেরাইট সয়েলে বেশ কিছু অয়েল সিডস চাষ হয়, কারণ ফুড ক্রপ হিসাবে খুব একটা ভালো কিছু কিন্তু এই জায়গাতে চাষ হয় না। ফলে এই পার্সপেক্টিভে এটা কিন্তু একদম ঠিকঠাক, এই পার্সপেক্টিভ এটা একদম ঠিকঠাক মিল আছে, আমরা কনসিস্টেন্সি দেখতে পাচ্ছি। ঠিক আছে। তারপর বলা হচ্ছে হুগলি, আমি হুগলিটা আগে বলে নিই, পুরুলিয়ার আগে হুগলি ছিল যদিও। হুগলি জেলার অবস্থান হচ্ছে এই জায়গাটাতে, মোটামুটিভাবে এই রকমভাবে আমরা হুগলি জেলার অবস্থান পাবো এই জায়গাটাতে। পুরুলিয়া আরও পশ্চিমে হতো, এত মাঝখানে ডিস্ট্রিক্ট আছে, আমি বোঝানোর সুবিধার জন্য আপাতত বোঝাচ্ছি এটা হচ্ছে হুগলি। তাহলে হুগলি হলে এই জায়গাটাতে অ্যালুভিয়াল সয়েল আমরা পাবো, যেহেতু নদীর পার্শ্ববর্তী অঞ্চল এবং আলু উৎপাদনে গুরুত্বপূর্ণ যথেষ্ট ভূমিকা রাখে। এর পরবর্তীতে আমরা যদি মুর্শিদাবাদ দেখি, তাহলে মুর্শিদাবাদ আবার দেখো এই জায়গাটাতে আমরা মুর্শিদাবাদ জায়গা পাবো। মুর্শিদাবাদ মানে যেখানে নদী ঢুকছে আর কি, মালদার পর মুর্শিদাবাদ এই জায়গাটাতে। তাহলে এই মুর্শিদাবাদ এটাও কিন্তু অ্যালুভিয়াল সয়েল আমরা পাবো। এবং মুর্শিদাবাদ মালদা এই অঞ্চলটা, এই যে ম্যাঙ্গো, স্পেসিফিক্যালি মুর্শিদাবাদে ম্যাঙ্গো যদি বলা হয় তার থেকে গুরুত্বপূর্ণ মালদাতে, বাট স্টিল মালদা
পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ এবং মাটির চরিত্র হিসাবে আমরা কিন্তু এখানে ম্যাঙ্গো চাষের কথা বলতে পারি, একটা অ্যাগ্রোক্লাইমেটিক পার্সপেক্টিভ হিসাবে, জোন হিসাবে এটা বলা যেতে পারে। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নদিয়া জুট, এই জায়গাটা দেখো। নদিয়া জেলা কোথায় অবস্থিত? মুর্শিদাবাদের পাশে নদিয়া জেলা অবস্থিত। আমরা যদি দেখি বাংলাদেশের সাথে বর্ডার শেয়ারও করছে, এই জায়গাটাতে অবস্থিত, এটা আমরা নদিয়া বলছি মোটামুটি। এবার এই যে নদিয়ার অবস্থান এই জায়গাটাতে, এখানে জুট চাষ হওয়ার কথা, ঠিক আছে, অসুবিধা নেই, কারণ এই জায়গাতে নদীর পার্শ্ববর্তী অঞ্চল, অ্যালুভিয়াল সয়েল আমরা দেখতে পাই, জুট চাষ করা যেতে পারে। এই কম্বিনেশনটা ঠিক ছিল। কিন্তু এখানে সয়েলের নেচার কি দিয়েছে? এই জায়গাতে সয়েলের নেচার দেওয়া আছে স্যালাইন সয়েল, অর্থাৎ লবণাক্ত মৃত্তিকা। লবণাক্ত মৃত্তিকা আমরা কোথায় দেখতে পাবো? লবণাক্ত মৃত্তিকা আমরা সুন্দরবন অঞ্চলেতে দেখতে পাবো। কেন লবণাক্ত মৃত্তিকা সুন্দরবন অঞ্চলেতে দেখতে পাবো? তার কারণ হচ্ছে ওই জায়গাতে ইনফ্লাক্স অফ ওশানিক ওয়াটার, মানে বে অফ বেঙ্গলের জল আসছে, সেই কারণে আমরা ওই জায়গাটাতে ইনফ্লাক্স দেখতে পাবো। পরবর্তীতে নদিয়ার সাথে জুট, এইটা তো মোটামুটি ঠিক আছে, নদিয়ার সাথে জুট এইটা তো মোটামুটি ঠিক আছে, নদিয়াতে বলতে পারি। এবং নদিয়া কিসের মধ্যে পড়ে? মনে রাখবে যে নদিয়া অ্যাকচুয়ালি মরিবান্ড ডেল্টার মধ্যে পড়ে। নদিয়া, মুর্শিদাবাদ, এই যে জায়গাগুলো, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মরিবান্ড ডেল্টা সিস্টেমের মধ্যে পড়ে। ফলে মরিবান্ড ডেল্টা সিস্টেমের মধ্যে পড়লে সেখানে স্যালাইন সয়েল হওয়ার চান্স থাকে না, অ্যালুভিয়াল সয়েল হওয়ার চান্স থাকে। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু একদম ঠিকঠাক যে এখানে স্যালাইন হবে না। ফলে আমাকে লিস্ট কনসিস্টেন্ট বলেছে, এবং সেই কারণে দেখো ডিটাও আমি মিলিয়ে দিলাম, যে কারণে হতে পারে বি মিলে গেছে, একমাত্র সি পড়ে থাকলে যেটা মিলছে না। সো কারেক্ট আনসার অবভিয়াসলি অপশন সি হবে। পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 2। অ্যামং দ্য ফলোয়িং কমিউনিটিজ হুইচ ইজ ট্র্যাডিশনালি মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ রিভারাইন ইনল্যান্ড ফিশিং অকুপেশন ইন বেঙ্গল, অর্থাৎ নদী থেকে মাছ ধরা কাদের কাজ, কারা নদী থেকে মাছ ধরার কাজের সাথে পারিবারিকভাবে যুক্ত? মাহিষ্য। মাহিষ্য কারা? যারা মূলত এগ্রিকপার। মাহিষ্যদের কাজ কি ছিল? আমাদের কাস্ট সিস্টেম অনুযায়ী যদি দেখা যায়, এগ্রিক্রপার, অর্থাৎ তারা জমিতে চাষবাস করতো, নিজেদের জমি অন্যের জমি ভাগ করে চাষ করা, ভাগ চাষি, এটসেট্রা এটসেট্রা। তেলি, তেলিরা এই যে জাতি রয়েছে, মূলত তেল থেকে তেলি আসছে। এদের কাজ ছিল তৈল বীজ থেকে তেল নিষ্কাশন করা, তৈল বীজ থেকে তেল নিষ্কাশন করে সেটা বিক্রি করা, এটা ছিল এদের কাজ। ওকে। এবং এর পরবর্তীতে আমরা যদি দেখি সদগোপ, এই যে গোপ শব্দটা, সদগোপ বলো, গোয়ালা গোপ বলো, বল্লভ গোপ বলো, এটা যদি তোমরা দেখো, এই সদগোপ, গোয়ালা গোপ, বল্লভ গোপ, এদের একটা নেচার হচ্ছে চাষবাস। দেখবে অনেকের ওই দলিলে লেখা থাকে যে কৃষি কার্যাদি তাদের কাজ, তাদের ক্ষেত্রেও কিন্তু গোয়ালা গোপ হতে পারে, সদগোপ হতে পারে। তাহলে তাদের প্রধান কাজ কি? তাদের প্রধান কাজ হচ্ছে চাষবাস, এবং এর সাথে সাথে আর একটা বিষয় ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ক্যাটেল রেয়ারিং। ঠিক আছে, এই সদগোপ, গোয়ালা গোপ, এদের কাজ হচ্ছে সেইটা। এবং এর পরবর্তীতে যেটা পড়ে থাকলো, দেখো আমি তিনটে বলে দিলাম, দ্যাট ইজ কৈবর্ত। এই কৈবর্তের ক্ষেত্রে, বা এই কৈবর্ত যে জাত বা কাস্ট, সাবকাস্ট আছে, এরা হচ্ছে জেলে। এরকম একটা টার্ম তোমরা শুনতে পাবে, জেলে। তাহলে জেলেদের কাজ মাছ ধরা। তাই স্বাভাবিকভাবে অ্যাকর্ডিং টু অপশন, আমাদের রিভারাইন বেঙ্গলে যে কমিউনিটি বেসিক্যালি ফিশিং পারপাসের সাথে যুক্ত ছিল, তারা হলো এই কৈবর্ত বা জেলিয়া কৈবর্ত। এটার এই টার্মিনোলজিটা জেলিয়া কৈবর্ত, এটাও তোমরা অনেক পুরনো দলিলে দেখবে এই সম্প্রদায়ভুক্ত মানুষদের পেতে পারো। ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। দ্য কনসেন্ট্রেশন অফ জুট ইন্ডাস্ট্রিজ অ্যালং দ্য হুগলি ডেভেলপড প্রাইমারিলি ডিউ টু। এখানে একটা খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন দেওয়া আছে, মুখস্থ না করে বুঝে নাও। জুট ইন্ডাস্ট্রিজের কথা বলা হয়েছে, তাহলে প্রাথমিকভাবে জুট ইন্ডাস্ট্রি কী ধরনের ইন্ডাস্ট্রি হিসাবে আমরা বলবো? না, এটা হচ্ছে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে পিওরলি অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, অর্থাৎ এগ্রিকালচারাল কম্পোনেন্ট থেকে প্রধান ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল পাওয়া যায়। অন্যদিকে এই জুট ইন্ডাস্ট্রিকে আবার আমরা ইমপিওর র মেটেরিয়াল বেসড ইন্ডাস্ট্রিও বলি,
কেন ইমপিওর র মেটেরিয়াল বেসড আমরা কেন বলবো? কারণ এই ধরনের ইন্ডাস্ট্রিতে যদি ইন্ডাস্ট্রিয়াল ইনপুট আমার 10 ইউনিট দেওয়া হয়, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট আমি পাবো মাত্র 1 ইউনিট। তাহলে ব্যাপারটা এরকম, 100 কেজি র জুট দিলে কেবলমাত্র 1 কেজি ব্যবহারের উপযুক্ত জুট পাওয়া যায়, যা দেওয়া হয় তার থেকে অনেকটা কম পাওয়া যায়। সেই কারণে কি করতে হয়, এদেরকে বলা হয় ইমপিওর র মেটেরিয়াল, ঠিক আছে? এবং সেই কারণে এই সমস্ত ইন্ডাস্ট্রি সর্বদা যে জায়গায় কাঁচা মাল আছে সেই স্থানেতে স্থাপন করা হয়। যদি এটা পিওর র মেটেরিয়াল হতো, আমি এখানে ইমপিওর র মেটেরিয়াল বলেছি, যদি এটা পিওর র মেটেরিয়াল হতো তাহলে আমি ইনপুট যা দিতাম ইনপুট ইকুয়ালস টু আউটপুট হতো, এবং এটা কাঁচামালের প্রাপ্তির স্থানে এস্টাবলিশ করতে হবে এমন কোনো ব্যাপার থাকতো না, যে কোনো জায়গায় আমরা এটাকে এস্টাবলিশ করতে পারতাম। যেমন আমরা উল্লেখ করতে পারি আইটি ইন্ডাস্ট্রি, কার্পাস বয়ন শিল্প, জাস্ট এ মিনিট, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে। যাই হোক, এটা আমি বেসিক একটা ধারণা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো এখানে যেটা বলা হয়েছে যে হুগলির পার্শ্ববর্তী অঞ্চলে কেন ডেভেলপমেন্ট হয়েছে, এখানে কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা র মেটেরিয়ালের কথা উল্লেখ করেনি, এটা রিভার ট্রান্সপোর্ট অ্যান্ড পোর্ট অ্যাক্সেসিবিলিটি এটা দিয়েছে, অর্থাৎ ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিসের কথা সবথেকে গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছে। বাট স্টিল হুগলির পার্শ্ববর্তী অঞ্চলে এই পাট শিল্পগুলি এখনও পর্যন্ত তোমরা যদি লক্ষ্য করো, সমস্ত পাট শিল্প এই হুগলির পার্শ্ববর্তী অঞ্চলেই গড়ে উঠেছে। তার অন্যতম প্রধান কারণ কি ছিল, বা বর্তমানে আমরা যদি দেখি ভারতবর্ষে যে পাট চাষ, এটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সব থেকে বেশি হয়। কারণ পাট চাষের জন্য যেটা প্রয়োজন, দুটো বিষয় পাট চাষের জন্য একান্ত প্রয়োজন। সেই দুটো বিষয় কি কি? নাম্বার 1, পাট চাষের জন্য দরকার, আমরা যদি এখানে লিখে দিই, নাম্বার 1 যেটা দরকার আর্দ্র জলবায়ু, নাম্বার 2 পলি মাটি। তাহলে পলি মাটি এবং আর্দ্র জলবায়ু এটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যায়, তাই তো? তাহলে সেই কারণে এই জায়গাতে পাট চাষটাও ভালো হয়, সেটা একটা কারণ হতে পারতো। বাট অ্যাকর্ডিং টু দ্য অপশন রিভার ট্রান্সপোর্ট অ্যান্ড পোর্ট অ্যাক্সেসিবিলিটি এটা সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো অ্যাভেলেবিলিটি অফ ল্যাটেরাইটিক সয়েল, এই ল্যাটেরাইটিক সয়েল এখানে কোনো গুরুত্বপূর্ণ রোল প্লে করে না, কারণ ল্যাটেরাইটিক সয়েলে পাট চাষ হয় না। এটা যদি আমাকে বলতো যে অ্যালুভিয়াল সয়েল, বা অ্যালুভিয়াল সয়েলের জায়গায় যদি বলতো স্যান্ডি লোম সয়েল, মানে বেলে দোআঁশ মাটি, তাহলে একটা বিষয় ছিল। এখানে নেই, বলেনি, ফলে দরকার নেই। প্রক্সিমিটি টু কোলফিল্ড অ্যালোন, পাট শিল্পের সাথে কোলফিল্ডের অ্যাজ সাচ কোনো ইয়ে নেই, মেশিন চালানোর জন্য খুব বেশি ইয়ে দরকার পড়ে না। আর প্রেজেন্স অফ আয়রন ওর ডিপোজিট, আয়রন ওরের সাথে কোনো সম্পর্ক আছে না। তাহলে বাকি আনসার যেটা পড়ে থাকলো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ রিভার অফ ওয়েস্ট বেঙ্গল ইজ নট আ ট্রিবিউটারি অফ ভাগীরথী হুগলি সিস্টেম? ভাগীরথী হুগলি নদী ব্যবস্থার সাথে কোন নদী যুক্ত নয়, অর্থাৎ ট্রিবিউটারি হিসাবে আমরা কোন নদীকে বলতে পারি না, কোন নদীর কথা আমরা বলতে পারি না ভাগীরথী হুগলি নদী ব্যবস্থা সম্পর্কে? দেখো দামোদর, অজয়, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে যদি দেখা যায়, এই দামোদর এটা হুগলি নদীতে এসে মিশেছে, তাই তো? অজয় এটাও হুগলি নদীতে এসে মিশেছে। রূপনারায়ণ এটাও হুগলি নদীর সাথে সম্পর্কযুক্ত। এগুলো প্রত্যেকে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। এটা হচ্ছে ভাগীরথী হুগলি, তাই তো? তাহলে এবার এই রকম জায়গাতে অজয় পূর্ব বর্ধমানের কাটোয়ার কাছে, রাইট? রূপনারায়ণ কাঁদির ওই দিকটাতে, দামোদর, এটা এরকমভাবে মিশেছে, অজয়, রূপনারায়ণ, দামোদর। কিন্তু এখানে বলেছে ট্রিবিউটারির কথা বলেছে। ট্রিবিউটারি মানে যেটা ট্রিবিউট করছে, জল দান করছে, ট্রিবিউট করছে। উপনদীর কথা বলেছে, এখানে কিন্তু শাখা নদীর কথা বলেনি। কিন্তু জলঙ্গি, জলঙ্গি কি? জলঙ্গি হচ্ছে
একটা গুরুত্বপূর্ণ শাখা নদী। জলঙ্গি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শাখা নদী। এই যে গঙ্গা পদ্মা সিস্টেম, এই গঙ্গা পদ্মা সিস্টেমের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ, যেটা এই দিকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, জলঙ্গি। তাহলে জলঙ্গিকে আমরা কি বলবো? জলঙ্গিকে আমরা বলবো এটা এই নদী ব্যবস্থার শাখা নদী, উপনদী নয়। আমাকে উপনদী জানতে চেয়েছে, সেই কারণে এটাকে আমি আনসার হিসাবে নিতে পারবো না। তাহলে নট যেহেতু বলেছে, মানে আনসার হিসেবে নিতে পারবো না বলাটা ভুল হলো, আনসার তো এটাই হবে, এই ট্রিবিউটারি হিসেবে নিতে পারবো না, যেহেতু নট বলেছে তাই কারণে আমি এটাকে আনসার হিসেবে নিলাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ট্র্যাডিশনাল স্টেপল ফুড হ্যাবিট অফ দ্য মেজরিটি পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ মোস্ট ক্লোজলি লিঙ্কড উইথ। তাহলে স্টেপল ফুড, যেটা বেসিক ফুড সিস্টেম, বেঁচে থাকার জন্য যেটা খাওয়া দাওয়া করে মানুষ, তার কথা বলা হয় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, কিসের সাথে সম্পর্কযুক্ত এটা জানতে চেয়েছে। ব্ল্যাক সয়েল ডিস্ট্রিবিউশন, দেখো ওয়েস্ট বেঙ্গলে ব্ল্যাক সয়েল আমরা কোথায় পাই? ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ব্ল্যাক সয়েল আমরা খুব একটা বেশি পাই না, ফলে ব্ল্যাক সয়েল ডিস্ট্রিবিউশন এটা ম্যাটার করে না খুব একটা। প্ল্যান্টেশন এগ্রিকালচার, ডেফিনেটলি প্ল্যান্টেশন এগ্রিকালচার অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং ওয়েস্ট বেঙ্গলে আমরা এটা দেখতেও পাই। মেনলি আমাদের যে তরাই অঞ্চল, এই তরাই অঞ্চলেতে প্ল্যান্টেশন কালচার আছে, আমরা দেখতে পাই প্ল্যান্টেশন এগ্রিকালচার। চায়ের চাষ আমরা মূলত দেখতে পাই, চায়ের চাষ আমরা মূলত দেখতে পাই, কিন্তু এখানে দেখতে হবে যে ট্র্যাডিশনাল স্টেপল ফুড, তাহলে এই প্ল্যান্টেশন এগ্রিকালচারে যে চা পাওয়া যায়, এইটা কিন্তু আমাদের ট্র্যাডিশনাল স্টেপল ফুড কম্পোনেন্টের মধ্যে পড়ে না, এটা ট্র্যাডিশনাল স্টেপল ফুড কম্পোনেন্টের মধ্যে নেই, আমরা সেই কারণে এটাকে নিচ্ছি না। হুইট সারপ্লাস ইকোনমি, পশ্চিমবঙ্গে হুইট সারপ্লাস ইকোনমি, পশ্চিমবঙ্গে গম চাষ হয়, কিন্তু এমনও গম চাষ পশ্চিমবঙ্গে হয় না যেমনটা উত্তরপ্রদেশ বা পাঞ্জাবে হয়, যেটা ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা দেখতে পাই না, এটা তো একদম ঠিক কথা, স্বাভাবিকভাবে এটা আমরা বলতে পারি। তারপর কি বলা হচ্ছে দেখো, রাইস গ্রোয়িং অ্যাগ্রো ক্লাইমেটিক কন্ডিশন, ইয়াস, রাইস গ্রোয়িং অ্যাগ্রো ক্লাইমেটিক কন্ডিশন, অর্থাৎ আমাদের এখানে ধান চাষের জন্য উপযুক্ত পরিবেশ আছে। অ্যাগ্রো ক্লাইমেটিক কন্ডিশন, বুঝতে পারছো? যারা রীতিমতো ক্লাসটা আমার করবে তারা বুঝতে পারবে যে কোন পার্সপেক্টিভ থেকে আমি কথাবার্তা বলি। এই যে অ্যাগ্রো ক্লাইমেটিক কন্ডিশন, এটা যখন এই প্রশ্নে পাচ্ছ, এর আগে একটি প্রশ্নে যেখানে অলমোস্ট উল্লেখ করা ছিলই না অ্যাগ্রো ক্লাইমেটিক রিজিয়ন সম্বন্ধে, জাস্ট এখানে তোমাকে এই কোশ্চেনের কিন্তু আনসার আমি বলে বেরিয়ে যেতে পারতাম। আমি কেন অ্যাগ্রো ক্লাইমেটিক রিজিয়নটা তোমাদেরকে পড়ালাম, তার কারণ এইরকমভাবেই কিন্তু প্রশ্নের মধ্য থেকে ছোটো ছোটো কনসেপ্টগুলোকে বার করে নিতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এটা তোমাদের সামনে নিয়ে আসা, এই সিরিজটাকে তোমাদের সামনে নিয়ে আসা। যাই হোক, তাহলে অ্যাগ্রো ক্লাইমেটিক রিজিয়ন আমরা দেখলাম, তাহলে অ্যাগ্রো ক্লাইমেটিক কন্ডিশন এখানে আছে, ধান উৎপাদন হয়, এবং বাঙালির প্রধান খাদ্য দেখো ডাল, ভাত, মাছ। মাছ আমরা কেন পাচ্ছি তারও একটা প্রমাণ এই জায়গাতে, এই যে আমি অপশনটা দিয়েছিলাম, এই যে কৈবর্ত, অর্থাৎ এইটা ইনল্যান্ড ফিশিং অকুপেশন, এটা তো বাঙালিদের মধ্যে আছে, নদী নালা থেকে যে কই মাছ, বিভিন্ন যে পুরানো দিনের মাছ, মাগুর মাছ, শোল মাছ ইত্যাদি মাছ মানুষের সংগ্রহ করা, তাহলে মাছ বাঙালির অ্যাভেলেবিলিটিতে খাদ্য অভ্যাসের মধ্যে আছে, সেই কারণে। সো এইটা, এই যে রাইস গ্রোয়িং অ্যাগ্রো ক্লাইমেটিক কন্ডিশন, এটা সব থেকে এখানে গুরুত্বপূর্ণ, রাইট। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 6 পড়ব, হুইচ ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ফর বোথ সিল্ক প্রোডাকশন অ্যান্ড ম্যাঙ্গো কাল্টিভেশন। এটা খুব বেসিক কোয়েশ্চেন, এখানে এক্সপ্লেনেশনের দরকার নেই। আমরা যদি দেখি মোটামুটিভাবে আমাদের যে জেলাগুলি আছে তার মধ্যে সব থেকে বেশি মুর্শিদাবাদ জেলাতে গিভেন অপশনসগুলির মধ্যে আমের প্রোডাকশান এবং সিল্ক প্রোডাকশানের জন্য গুরুত্বপূর্ণ, তবে এটা মালদা যদি অপশনে থাকতো মালদা করাটা বেটার ছিল। আমরা অন্য জেলাগুলোতে কি কি পাবো? নদিয়া, নদিয়া সমস্ত রকমের সবজি, আমি ফসল হিসাবে লিখছি, বা যেগুলো তথাকথিত সবজি আমরা বলে থাকি, সেই সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। পুরুলিয়া বা বাঁকুড়া এই জায়গাগুলোতে অল্প বিস্তর ধান চাষ হয় এবং বিভিন্ন ধরনের তৈল বীজের চাষ আমরা দেখতে পাই। আর মুর্শিদাবাদ, এটা তো আমি বললাম, এছাড়া মুর্শিদাবাদে আরেকটি গুরুত্বপূর্ণ উৎপাদন হয় যেটা শিল্পের ক্ষেত্রে আমরা বলতে পারি, সেটা হচ্ছে বিড়ি, সুতি। মুর্শিদাবাদের সুতি বলে একটি জায়গা আছে যেটা বিড়ি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাইট। ফলে এইগুলোকে টুকটাক একটুখানি দেখে রাখবে। আলু উৎপাদনের জন্য যেমন হুগলি জেলা বিখ্যাত,
চা উৎপাদনের জন্য দার্জিলিং জলপাইগুড়ি জেলা রয়েছে, এগুলোকে একটুখানি মাথায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, which soil type generally exhibits the highest natural fertility in West Bengal? এটা জেনারেলি আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ছাড়াও এটা ভারতের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, কি তাই তো? এখানে আমরা যদি দেখি যে ন্যাচুরাল ফার্টিলিটি সব থেকে বেশি, তাহলে আমরা কোন সয়েলের পাবো? এটা আমরা পাবো অ্যালুভিয়াল সয়েলের। এবার দেখো এখানে অ্যালুভিয়াল সয়েল বলতে নিউ অ্যালুভিয়াল সয়েলের কথা বলা হয়েছে, একদমই ঠিক। ন্যাচুরাল মানে ক্যাপাসিটিতে এটা সব থেকে বেশি হবে, এবং নতুন মাটির ক্ষেত্রে এটা হওয়ার অন্যতম প্রধান কারণ কি? প্রত্যেক বছর বন্যা হচ্ছে, তাহলে প্রত্যেক বছর বন্যা হলে পরে নতুন করে ল্যান্ডমাস ফ্লাডেড হচ্ছে, এবং জলের সাথে যে পরিমাণ বিভিন্ন ধরনের যে খনিজ পদার্থ, এই খনিজ পদার্থ তারা মিলিত হচ্ছে, জমিতে যাচ্ছে এবং সেটা সেখানে স্টে করে যাচ্ছে। এই কারণে প্রত্যেক বছর বন্যার জন্য এই পার্টিকুলার অঞ্চলেতে আমরা অ্যালুভিয়াল সয়েল যথেষ্ট ভালো কন্ডিশনে তৈরি হতে দেখি। সো এটাই সবথেকে প্রধান কারণ। আর সবথেকে খারাপ যদি বলা হয় এখানে ল্যাটেরাইটিক সয়েল, লেস ফার্টাইল আমরা এখানে বলতে পারি। Question number 8, among the following rivers which has shown the greatest tendency for historical channel migration affecting district boundaries? মানে এই যে নদীর রিভার কোর্স চেঞ্জ, এই নদীর রিভার কোর্স চেঞ্জ যেটা বা নদীর গতিপথ পরিবর্তন, এটা মূলত আমরা কোন নদীর ক্ষেত্রে দেখতে পারি? মনে রাখবে এই নদীর যে গতিপথ পরিবর্তন এটা সব থেকে বেশি হয়েছে গিভেন অপশনসগুলির মধ্যে তিস্তা নদীতে। আজকে আমরা যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ দেখি, ধরো মোটামুটিভাবে এই আমি অ্যাপ্রক্স একটা ম্যাপ আঁকছি ওয়েস্ট বেঙ্গলের, এটা তো ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ বোঝানোর জন্য। এবার গঙ্গা নদী ব্যবস্থা প্রবাহিত হচ্ছে, এই জায়গা দিয়ে ঢুকছে, এটা হচ্ছে পদ্মা বেরিয়ে যাচ্ছে বাংলাদেশে, এইটা হচ্ছে ভাগীরথী হুগলি, এরকমভাবে প্রবাহিত হচ্ছে। তিস্তা প্রবাহিত হচ্ছে এখানে, দিয়ে এখানে ব্রহ্মপুত্র আসছে, এরকমভাবে ব্রহ্মপুত্রের সাথে মিট করছে, দিয়ে আবার এখানে এরা মিট করছে, এরকম গল্প আছে এখানে। এবার দেখো এই যে তিস্তা আগে কি করতো জানো? তিস্তা ওই 1700 শতকে এটা গঙ্গার সাথে মিলিত হতো, এবং এর পরবর্তীতে এই যে নদী এটা তার গতিপথ পরিবর্তন করে, যার প্রভাবে ব্যাপক বন্যা হয় উত্তরবঙ্গে, যে কারণে তিস্তাকে বলা হয় উত্তরবঙ্গের ত্রাস বা উত্তরবঙ্গের ভয়ের নদী। তাহলে এটা মনে থাকবে। এবং পরবর্তীতে এই নদী ব্রহ্মপুত্রের সাথে গিয়ে এখন মিট করছে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে ব্রহ্মপুত্রের সাথে গিয়ে মোটামুটিভাবে এটা মিট করছে। আমি এখানে একটা অ্যাপ্রক্সিমেট ছবি দেখালাম, পুরোপুরি ঠিক না এটা, মানে এক্স্যাক্ট জায়গা হিসাবে তোমরা যদি বিচার করো যে স্যার এখানে কেন মিট করছে বা এরকম কিছু, জাস্ট এটা একটা আইডেন্টিটি প্রুফ করার জন্য আমি বললাম। এবার এই তিস্তা নদীকে আরেকটা নামে ডাকা হয়। তিস্তা নদীর আরেকটা চরিত্র হচ্ছে মিসফিট রিভার। সো হোয়াট ইজ মিসফিট রিভার? দেখো মিসফিট রিভার বলতে আমরা মূলত সেই সমস্ত নদীগুলিকে বলি যে আগে কোনো একটা নদী ব্যবস্থা ধরো প্রবাহিত হতো এই রকমভাবে, নদীর যে নদী খাত ছিল এটা এরকম চওড়া নদী খাত ছিল, এই নদী খাত দিয়ে নদী প্রবাহিত হতো, রাইট? এটা ছিল নদীর জল প্রবাহের মাত্রা বেশি ছিল, ফলে চওড়া নদী খাত দিয়ে নদী প্রবাহিত হতো। এবং বর্তমান সময়তে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে যে নদী খাত এই যে জায়গাটা দিয়ে প্রবাহিত হতো, এই নদী খাত অ্যাজ ইট ইজ রয়ে গেছে, কিন্তু এই নদী খাতের তুলনায় নদী ক্রমশ সরু হয়ে গেছে। অর্থাৎ এটা যদি আমি এরকমভাবেই দেখাই এখানে, মোটামুটি এটা বোঝানোর সুবিধার জন্য, নদী খাত একই রকম আছে কিন্তু নদীর জল প্রবাহের পরিমাণ কিছুটা কমেছে, বা এটা হতে পারে যে নদীর ডাউন কাটিং করেছে, তাহলে জল প্রবাহের পরিমাণ না কমলে তাহলে তখন নদীটা আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে প্রবাহিত হচ্ছে। দেখো এই যে অবস্থা, দুটো নদীর মধ্যে যে পার্থক্য,
এটা আশা করছি প্রত্যেকে এই ছবিটা দেখে মোটামুটি বুঝতে পারছো দুটো নদীর যে প্রবাহ পথের মধ্যে যে পার্থক্য চলছে এটা দেখে বুঝতে পারছো। এই যে ধারণাটা, এটাকে বলা হয় মিসফিট রিভার, অর্থাৎ তার আগের গতিপথের সাথে নদীর বর্তমান যে প্রবাহ পথ তার যে উইথ সেটা সামহাও মিসফিট করছে, এটাকে বলা হয় মিসফিট রিভার। এটা আমরা তিস্তা নদীর ক্ষেত্রে কিন্তু দেখতে পাই, এটা আমরা তিস্তা নদীর ক্ষেত্রে দেখতে পাই। এখানে আরও একটা বিষয় বলা যায় যে দামোদরকে, এটাকেও দুঃখের নদী বলা হয়, এবং এই দুঃখের নদী বলার অন্যতম কারণ কি ছিল? দুঃখের নদী বলার অন্যতম প্রধান কারণ বলার যেটা হচ্ছে যে প্রচণ্ড সেডিমেন্টেশন হতো এই পশ্চিম দিক থেকে যখন প্রবাহিত হয়ে আসে, সেই সেডিমেন্টেশনের রিভার কোর্স একদম ভরে যেত। ফলে এইটা যখন ভাগীরথী হুগলিতে মিশছে এইরকম একটা জায়গাতে প্রচুর পরিমাণে দক্ষিণবঙ্গে বন্যার কারণ হিসাবে এটা পরিগণিত, এই কারণে এটাকে দুঃখের নদী হিসাবে বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 9-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ ট্রাইবাল গ্রুপ হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গে আমরা সব থেকে বেশি পপুলেশন কোন ট্রাইবাল গ্রুপের পাই? এটা অত্যন্ত বেসিক একটা কোয়েশ্চেন, কোনো এক্সপ্লেনেশনেরও দরকার নেই। আমরা তাহলে কি বলবো এটার ক্ষেত্রে? না, এই প্রশ্নের ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের ক্ষেত্রে আমরা সাঁওতাল কমিউনিটিকে দেখব। এই যে সাঁওতাল কমিউনিটি, এই সাঁওতাল কমিউনিটি কিন্তু সব থেকে বেশি সংখ্যক মানুষজন রয়েছেন পশ্চিমবঙ্গে, এবং মনে রাখবে বাই মিনস অফ ডেভেলপমেন্টাল স্ট্যাটাস এরা কিন্তু অনেক এগিয়ে। এবং আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে ডিসপার্সড কোর, ডিসপার্সড কোর মানে কি? ডিসপার্সড কোর মানে হচ্ছে যে এই কমিউনিটির মানুষরা নানা দিকে ছড়িয়ে আছে, অর্থাৎ কেবলমাত্র একটা জায়গাতেই যে তুমি গেলে সাঁওতালদের দেখতে পাবে ব্যাপারটা এরকম না, নানা দিকে এই কমিউনিটির মানুষেরা ছড়িয়ে আছে, যে কারণে আবার ডিসপার্স আমরা বলি না, ডিসপার্স বা কনসেন্ট্রেটেড, সেই ডিসপার্সন, ডিসপার্স অবস্থায় আমরা এদেরকে দেখতে পাই। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য লোকেশন অফ দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন ইজ বেস্ট এক্সপ্লেন্ড বাই দ্য প্রক্সিমিটি টু। আচ্ছা, প্রক্সিমিটি মানে কি? নিয়ারনেস। দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন আমরা জানি আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি দুর্গাপুরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটাতে যে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তার পিছনে প্রধান কারণগুলি কি কি? টি গার্ডেন অ্যান্ড ফরেস্ট দুর্গাপুরের ক্ষেত্রে আমরা যদি দেখি এটা প্রক্সিমিটিতে নেই, মেরিন ফিশারিজ এটাও প্রক্সিমিটিতে নেই, পেট্রোলিয়াম ফিল্ড সামহাও এটাও প্রক্সিমিটিতে নেই। তাহলে কি আছে? কোল। কোল আমরা পাচ্ছি রানীগঞ্জ অঞ্চলেতে, রানীগঞ্জের কোল পাচ্ছি। ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি, এই ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস ধরো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আমরা পাচ্ছি, এবং এই দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের থ্রু দিয়ে তোমাকে সোজাসুজি কলকাতা পোর্ট, হলদিয়া পোর্টে কানেক্ট করানো হচ্ছে, এটা একটা ভালো বিষয়। এবং ওয়াটার রিসোর্স কে প্রোভাইড করছে? রিভার দামোদর এবং তার অ্যাসোসিয়েটেড যে ছোটোখাটো নদী টদি আছে তারা। পাওয়ার রিসোর্সের ক্ষেত্রে তুমি দেখো ডিভিসি পাবে, দামোদর ভ্যালি কর্পোরেশনের থেকে যে পাওয়া যায় সেটা পাওয়া যেতে পারে, তাই তো? তাহলে মোটামুটিভাবে এই জায়গাতে আমরা এত প্রক্সিমিটি পাচ্ছি শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে, অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য রুট অফ বেঙ্গল। নেক্সট কোয়েশ্চেনে যাব, তবে তার আগে আরও একবার তোমাদের সামনে এই বিষয়টা সম্পর্কে একটু কথা বলে নেওয়া যে ভিশন ডাব্লিউবিসিএস এর তরফ থেকে 2024 সালের ডাব্লিউবিসিএস মেন্সকে টার্গেট করে একটা মেন্স মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 60টা ফুল মক টেস্ট পাচ্ছ। এছাড়া কোর্স ফিচারে পেপার 1 to 6 কমপ্লিশন পাচ্ছ, ওয়ান লাইনার এবং পিডিএফ ফরম্যাটে তোমরা তথ্য পাবে সমস্ত সাবজেক্টের। কম্পালসারি বাংলা ইংলিশ মক পেপার তোমাদেরকে প্রোভাইড করা হবে। ডেইলি এডিটোরিয়াল টেলিগ্রামের থ্রু দিয়ে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে। 2025-26 কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ পিডিএফ প্রিন্টেবল ফরম্যাটে তোমরা পাবে। সায়েন্স টেকনোলজি পেপার 4 যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই পেপার 4 নিয়ে অনেকের দুশ্চিন্তা থাকে, তার ডকুমেন্টেড মেটেরিয়াল তোমরা পাবে। সো যাদের যাদের প্রয়োজন, যারা মনে করছো যে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস প্ল্যাটফর্মের সাথে তোমরা কন্টিনিউ করতে চাও, তোমরা মেন্স মক টেস্ট সিরিজ অ্যাভেল করতে চাও, নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলা হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 11-এ বলা হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল থ্রু হুইচ দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস। কোন কোন জেলা দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে? দেখো টোটাল 5 ডিস্ট্রিক্টস আর দেয়ার।
কি কি? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এর সাথে যেটা নেই পূর্ব বর্ধমান এবং নদিয়া। সো অবভিয়াসলি কারেক্ট আনসার উইল বি অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব, কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোইং ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া ইজ প্রিডমিনেন্টলি ফর্মড বাই টেকটনিক সাবসিডেন্স। তাহলে টেকটনিক সাবসিডেন্স মানে কি? অবনমন হয়েছে। ভূতাত্ত্বিক অবনমনের কারণে কোন ভূপ্রাকৃতিক অঞ্চল, পশ্চিমবঙ্গের কোন অঞ্চল গড়ে উঠেছে? সো ডেফিনেটলি সাবসিডেন্সের কথা বলা হচ্ছে। দেখো এই যে পেনিনসুলার প্লেটু, আরাবল্লী রেঞ্জ, মেঘালয়া প্লেটু, এই যে অঞ্চলগুলি রয়েছে এর মধ্যে আমরা সাবসিডেন্স যদি দেখি, কোনো প্লেটু অঞ্চল নিশ্চয়ই সাবসিডেন্স হবে না। কোয়েশ্চেনটা আপাত দৃষ্টিতে খুব কঠিন বলে মনে হতে পারে, যে খুব টার্মিনোলজিসগুলো টাফ আছে, কিন্তু একটা বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করলে তোমরা বুঝতেই পারবে যে সাবসিডেন্স যেটা হবে অবনমিত বেসিন রিজিয়ন হবে, বা বেসিন রিজিয়ন হয়তো কোনো সময় ছিল, বর্তমানে এগেন ভরাট হয়ে গিয়ে সেটা একটা প্লেন রিজিয়ন ফর্ম করেছে, এটা হতে পারে, তাই তো? তাহলে মোটামুটিভাবে তোমরা যদি এটা দেখো, এখানে কি দেখতে পাবে? এই জায়গাতে মোটামুটিভাবে তোমরা দেখতে পাবে যে গঙ্গা প্লেন আছে, এবং এই যে গঙ্গা প্লেন, এর সাবসিডেন্সের ইস্যুটা কি? দেখো এই যে আমাদের গাঢ় রাজমহল গ্যাপ যেটা আমরা বলে থাকি না, এই জায়গাটা রাজমহল, এই দিকটা গাঢ়, এই যে জায়গাটা এটা তো গাঢ় রাজমহল গ্যাপ। তাহলে গাঢ় রাজমহল গ্যাপ যেটা হয়েছে সেটা সাবসিডেন্স হয়েছে, ডাউন ওয়ার্পিং হয়েছে, এখানে সেই সাবসিডেন্সের কথাটা বলা হচ্ছে। সো ডেফিনেটলি ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন উইল বি দ্য আনসার। এবং কেন ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন আজকে এই জায়গাতে অবস্থান করছে? ডিউ টু দ্য ডাউন ওয়ার্পিং অফ গাঢ় রাজমহল গ্যাপ। এটা মেঘালয় মালভূমির সাথে আমাদের যে পেনিনসুলার প্লেটু রিজিয়ন তাকে ডিফারেন্সিয়েট করছে। নেক্সট, which one of the following river has the largest catchment area within West Bengal? ওয়েস্ট বেঙ্গলে প্রবাহ হওয়া নদী ব্যবস্থা এবং যার সবথেকে ক্যাচমেন্ট এরিয়া ওয়েস্ট বেঙ্গলে বেশি, তাহলে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে বেশি অঞ্চল জুড়ে কোন নদী ব্যবস্থা প্রবাহিত হচ্ছে? খুব ডাইরেক্ট কোয়েশ্চেন, ভাগীরথী হুগলি নদী ব্যবস্থা, এটা সবথেকে বড় ক্যাচমেন্ট এরিয়া আমরা পাবো। ওকে, দামোদরের যথেষ্ট বড় ছিল, বাট এটা ওয়েস্ট বেঙ্গলে পুরোপুরি পড়ছে না। দেখো এটা ঝাড়খণ্ডে চলে যাচ্ছে, আমরা ঝাড়খণ্ডে বলবো। ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে যেহেতু জানতে চেয়েছে না, তিস্তা অল্প বিস্তার লাভ করছে এবং ময়ূরাক্ষী মূলত হুগলির তুলনায় অনেক কম বড়, এবং এটা বীরভূম মুর্শিদাবাদ জেলাতে মূলত আমরা এটাকে ময়ূরাক্ষীকে দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, দ্য অকারেন্স অফ উইন্টার রেনফল ওভার নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে যে শীতকালে বৃষ্টিপাত দেখা যায়, আমি আগেও কোনো প্রশ্নের ক্ষেত্রে এটাকে এক্সপ্লেন করেছি, এরকমভাবেই আমি বলে দিয়ে গেন যে আমাদের দেশে সাধারণত শীতকালে বৃষ্টিপাত হয় না। শীতকালে বৃষ্টিপাত আমাদের দেশে কেবলমাত্র দুটো জায়গাতে দেখা যায়। এই দুটো জায়গা কি কি? শীতকালে বৃষ্টিপাত যে দুটো জায়গাতে হয়, একটা হচ্ছে এই পূর্ব উপকূল ভাগ, এই দিকটাতে করমণ্ডল কোস্ট, এবং করমণ্ডল কোস্টে আমরা যদি দেখি, এই করমণ্ডল কোস্টে আমরা যদি দেখি, এখানে দেখতে পাবো কি কারণে হয়, এখানে ফিরতি পথের মৌসুমি বায়ুর দ্বারা হয়। এবং আরেকটা আমরা যদি লক্ষ্য করি, এটা আমরা দেখতে পাবো মূলত ওয়েস্টার্ন যে রিজিয়ন, এই জায়গাটা নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন, রাইট? তাহলে নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে হয়। মূলত এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এটা আসছে কোন জায়গা থেকে? ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এটা আসছে মেডিটারনিয়ান সি, মেডিটারনিয়ান সি রিজিয়ন থেকে, রাইট? মেডিটারনিয়ান সি রিজিয়ন থেকে আসছে, এবং এটা কিন্তু একটা টেম্পারেট টাইপের সাইক্লোন। মনে রাখবে, এটা একটা টেম্পারেট টাইপের সাইক্লোন আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো নাতিশীতোষ্ণ ধরনের একটি ঘূর্ণবাত আমরা এখানে দেখতে পাই।
নাতিশীতোষ্ণ ধরনের ঘূর্ণবাত আমরা এই জায়গাতে দেখতে পাই, রাইট? চলো এর পরবর্তীতে আমরা যেটা দেখব, এর পরবর্তী কোয়েশ্চেনের ক্ষেত্রে, আচ্ছা তাহলে এখানে দেখো এই রিট্রিটিং মনসুন দিয়ে জিজ্ঞাসা করতে পারে, এটা কার সাথে সম্পর্কযুক্ত? এটা এই যে করমণ্ডল কোস্ট অর্থাৎ তামিলনাড়ু, তার সাথে সম্পর্কযুক্ত। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচড? রাঢ় বাংলা, ল্যাটেরাইটিক সয়েল ডমিনেন্স, একদম ঠিক। রাঢ় শব্দের অর্থ আমরা পড়েছি স্টোনি ল্যান্ড, ল্যাটেরাইটিক সয়েল ডমিনেন্স আমরা এখানে পাবো। বারিন্দ ট্র্যাক্ট, ওল্ড অ্যালুভিয়াম, পুরানো পলিগঠিত অঞ্চল। ভাঙর অঞ্চল মূলত বরেন্দ্রভূমি যেটা আমরা বলে থাকি, এই বরেন্দ্রভূমি অঞ্চলের কথা বলা হচ্ছে বারিন্দ ট্র্যাক্ট, বরেন্দ্রভূমি। এটা বরেন্দ্রভূমি, একদম ঠিক। সুন্দরবন, স্যালিন কোস্টাল অ্যালুভিয়াম, একদম ঠিক, কারণ এটা ম্যানগ্রোভ বনভূমি গড়ে ওঠার জন্য আদর্শ, এই কারণেই তো ম্যানগ্রোভ বনভূমি গড়ে ওঠার জন্য আদর্শ, এই কারণেই আমরা পাচ্ছি। তরাই, ব্ল্যাক কটন সয়েল। এই যে তরাই, রাইট, এই যে তরাই, এটা বেসিক্যালি স্যাঁতস্যাঁতে মৃত্তিকা, এবং ব্ল্যাক কটন সয়েল, স্যাঁতস্যাঁতে আমি পলি লিখছি, পাদদেশী অঞ্চলে ব্ল্যাক কটন সয়েল আমরা এখানে পাবো না। এই যে ব্ল্যাক কটন সয়েল, এটা মূলত মহারাষ্ট্র, গুজরাট অঞ্চলেতে দেখা যায়। সো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন ডি। আমরা এক্ষেত্রে কারেক্ট আনসার যেহেতু নট বলেছে, কারেক্ট আনসার আমরা নেব অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 16। দ্য ফেনোমেনন অফ টেম্পারেচার ইনভার্সন ডিউরিং উইন্টার ইন নর্দার্ন ইন্ডিয়া ইজ মোস্ট লাইকলি টু। তাহলে টেম্পারেচার ইনভার্সন কি জিনিসটা, এটা আমাদের আগে বুঝতে হবে। দেখো সাধারণভাবে টেম্পারেচার ইনভার্সন আমরা তো পড়বই, এটাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ, এটা বাংলাতে বলা হয়। সাধারণভাবে আমরা কি জানি, যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলেতে যদি আমরা ভূমিভাগ থেকে ওপরের দিকে উঠি, এই ভূমিভাগ থেকে যখন ওপরের দিকে উঠব, তখন প্রতি 1000 মিটার উচ্চতাতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড এই মাত্রায় টেম্পারেচার কমে যাবে, যেটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট। এবার এই যে নর্মাল ল্যাপস রেটের কথা আমরা বলছি, এই নর্মাল ল্যাপস রেট, এই যে জিনিসটা, এটা সব ক্ষেত্রে হয় না। কেন হয় না? ধরে নেওয়া যাক, এটা আমরা দেখতে পাবো কোথায়? মেঘমুক্ত রাতের আকাশে। যদি মেঘমুক্ত রাতের আকাশ থাকে, কি হবে? তাহলে এই পৃথিবী থেকে রেডিয়েশন প্রসেসে, ঠিক আছে, তাপমাত্রা এরকমভাবে বেরিয়ে চলে যাবে, বাধা পাবে না। ওপরে যদি মেঘ থাকতো বাধা পেত, এখন কিন্তু বাধা পাচ্ছে না, তাহলে এটা রেডিয়েশন হচ্ছে। এবার এই যে রেডিয়েশন ব্যাপক পরিমাণে হয়ে গেলে ভূপৃষ্ঠের কাছাকাছি যে অঞ্চল, এই জায়গার উষ্ণতা কিন্তু আস্তে আস্তে একদম হিমাঙ্কের কাছাকাছি চলে আসবে, প্রায় মানে যেখানে জল এবার মানে সুপার কুলড ওয়াটার হতে শুরু করবে। হিমাঙ্কের কাছাকাছি বলবো না, হিমাঙ্কের কাছাকাছি বলাটা ভুল, অত্যন্ত কম উষ্ণতায় চলে আসে। ফলে এখানে কুয়াশা তৈরি হতে শুরু করে, এবং এই যে কুয়াশা তৈরি হয়, এই জায়গাতে, এই জায়গায় যে কুয়াশা তৈরি হয় না, এরকমভাবে এখানে আমরা কুয়াশা তৈরি হতে দেখব। এই কুয়াশা, একে বলা হয়, আবার এই টার্মটা লিখে রাখো, রেডিয়েশন ফগ, একে বলা হয় রেডিয়েশন ফগ। এবার এই যে রেডিয়েশন ফগ, এই রেডিয়েশন ফগটা তৈরি হচ্ছে, এবং এটা টেম্পারেচার ইনভার্সন আমরা তাহলে দেখতে পাবো কি, যে যত উপরে উঠছি, পার্বত্য অঞ্চলের ওপরের দিকে উচ্চতায় উষ্ণতা কমে যাওয়ার কথা, কিন্তু এমন ঠান্ডা নিচেটা হয়ে গেছে, তার তুলনায় কিছুটা বেশি উষ্ণতা আমরা ওপরের দিকে পাচ্ছি। ঠিক, তাহলে এখানে আমরা কি দেখব? এই জায়গাতে আমরা কি চরিত্র দেখতে পাবো, এটা জিজ্ঞাসা করেছে। আবার বলেছে স্পেসিফিক এরিয়া উল্লেখ করে দিয়েছে নর্দার্ন ইন্ডিয়া। নর্দার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে তাহলে কি অবস্থা আমরা এখানে দেখতে পাবো? দেখো বেসিক্যালি আমরা যদি দেখি, আমাদের যে উত্তর ভারত অঞ্চল রয়েছে, এই উত্তর ভারত অঞ্চল স্পেসিফিক্যালি শীতকালের সময়তে যথেষ্ট বেশি পরিমাণে সমস্যার মধ্যে থাকে, কারণ ওই ফগ এবং তার সাথে সাথে আমরা লক্ষ্য করি দূষণের মাত্রাটা বাড়ে। তাহলে এই যে দূষণের মাত্রাটা বাড়ার কথা বলছি, এখানেই দেখো অপশন সিতে এই ট্র্যাপ পলিউটেন্টের কথা বলা হচ্ছে, কারণ এই যে কুয়াশা তৈরি হচ্ছে, এটা কি করে? রেডিয়েশন ফগ তো হলো, প্লাস স্মোক বা ধোঁয়া, তাহলে এরা কি তৈরি করে?
স্মগ, এই জিনিসটা তৈরি করে। ফগ প্লাস স্মগ এরা মিলে স্মগ তৈরি করে। ঠিক আছে, এই যে বিষয়টা, এই বিষয়টা এখানে মাথায় রাখতে হবে প্রত্যেকের কাছে। তাহলে আমি এক্সপেক্ট করব এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। একটুখানি আমাকে জানাবে যারা যারা পরবর্তীতে ক্লাসটা দেখবে কমেন্ট সেকশানে যে বুঝতে পেরেছো কিনা, কেন আমরা এটা করলাম, যে এই ট্র্যাপ পলিউটেড নিয়ার দ্য সারফেস। তাহলে এই যে স্মগ তৈরি করে, এবং এর একটা এক্সাম্পল হিসাবে আমরা দিল্লি স্মগের কথা বলতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। অ্যামং দ্য ফলোয়িং ট্রাইবাল কমিউনিটিজ অফ ওয়েস্ট বেঙ্গল which has the highest concentration in ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর রিজিয়ন। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর রিজিয়ন এই দিকটাতে সব থেকে বেশি কনসেন্ট্রেশন আমরা কাদের দেখতে পাবো? টোটো কোথায় দেখা যায়? টোটো দেখা যায় আলিপুরদুয়ারে। সাঁওতাল আমরা পাবো এখানে লেপচা, দার্জিলিং অঞ্চলে, ভুটিয়াও তাই দার্জিলিং অঞ্চলে। তাহলে সাঁওতাল উপজাতির মানুষজনেদের আমরা দেখতে পাবো, কারণ এই যে জঙ্গলমহল বলে যে জায়গাটার কথা বলা হয় সেটা এখানে আমরা পাই, রাইট? সেই কারণে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ইন্ডিয়ান মনসুন ইজ কারেক্ট? ইন্ডিয়ান মনসুন সম্পর্কে কোন তথ্যটি ঠিক? অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ গিভস মোর রেনফল টু তামিলনাড়ু দেন কেরল। কখনো এটা হতে পারে? এটা কি কখনো পসিবল? আরব সাগরীয় শাখা কোথায় ইম্প্যাক্ট করে? আরব সাগরীয় শাখা এই দিকটাতে ইম্প্যাক্ট করে, তামিলনাড়ু এই দিকটাতে। তাহলে কখনো হবে না, কারেক্ট বলেছে। তাহলে এই স্টেটমেন্টটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে, এটা আমরা নেব না। বে অফ বেঙ্গল ব্রাঞ্চ লসেস মোস্ট ময়েশ্চার বিফোর রিচিং মেঘালয়া। কখনো না, মেঘালয়তে গিয়েই তো বে অফ বেঙ্গল আগে বৃষ্টিটা ঘটায়, তবেই না বে অফ বেঙ্গল এই যে ব্রাঞ্চটার মাধ্যমে আমাদের যে মহসিনরাম, এই মহসিনরাম অঞ্চলটা তৈরি হয়েছে। তাহলে এই স্টেটমেন্টটাও ভুল, যে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ লসেস মোস্ট ময়েশ্চার। আরে কি করে ময়েশ্চার লস করবে? এ তো ডাইরেক্টলি আন্দামানের ওপর দিয়ে এখানে যাচ্ছে, ময়েশ্চার লস করার কোনো ব্যাপার নেই এখানে। মনসুন অনসেট ওভার কেরল ইজ কজড solely by local convection. Tibetan Plateau plays a significant role in establishing monsoon circulation. দেখো, মনসুন অনসেট ওভার কেরালা ইজ কজড solely, বলছে কেবলমাত্র মৌসুমির যে অনসেট হয় কেরলে সেটা লোকাল কনভেনশনের কারণে হয়, কনভেকশনের কারণে হয়, একদমই না। তার কারণ কি? তার কারণ এই জায়গাটাতে তো আগে লো প্রেসার সেন্টার তৈরি হয়ে আছে। এই যে বায়ুটা ঢুকছে কাকে দেখে? একে দেখে ঢুকছে। ফলে ঢোকার পথে এই জায়গায় পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের পশ্চিম ঢালে কেরল অবস্থিত, এই জায়গায় বৃষ্টিপাতটা হচ্ছে। তার জন্য লোকাল কনভেকশন থিওরি বা লোকাল কোনো কনভেকশনের বিশাল একটা ইম্পর্টেন্স অ্যাটলিস্ট ইন কেস অফ কেরল নেই। তাহলে এটাকেও আমরা না বলবো। টিবেটান প্লেটু প্লেজ আ সিগনিফিক্যান্ট রোল ইন এস্টাবলিশিং মনসুন সার্কুলেশন। একদম তাই, আমরা আগের কোনো না কোনো কোশ্চেনে একটা পড়েছি, দ্যাট ইজ টিবেটান হিট ইঞ্জিন থিওরি। এই টিবেটান হিট ইঞ্জিন থিওরি, এখানে আমরা কি দেখতে পাই? বেসিক্যালি এখানে দেখা যায় যে আমাদের তিব্বতীয় মালভূমি অঞ্চলের যে অবস্থান, এই তিব্বতীয় মালভূমি অঞ্চলের অবস্থান কোথায়? আচ্ছা, আমি একটু বড় করে এটাকে এঁকে দেখাচ্ছি, জাস্ট এ মিনিট, কিভাবে এটা রান করে। বলছে তিব্বতীয় মালভূমি অঞ্চলের অবস্থান যেখানে, আমি ধরে নিচ্ছি এটা হিমালয় পার্বত্য অঞ্চল, তাহলে তিব্বতীয় মালভূমি অঞ্চল এই দিকটাতে অবস্থিত। এই জায়গাটা একটা ইন্টারমন্টেন প্লেটু, এটা হচ্ছে একটা ইন্টারমন্টেন প্লেটু। এই ইন্টারমন্টেন প্লেটু হওয়ার কারণে চারিপাশের অঞ্চলের তুলনায় উষ্ণতার মাত্রা যথেষ্ট বেশি এখানে লক্ষ্য করা যায়, তাই তো? উষ্ণতার মাত্রা আমরা যথেষ্ট বেশি এখানে লক্ষ্য করতে পারি। এবার এই যে উষ্ণতা এখানে দেখা যাচ্ছে, তাই তো, এই যে উষ্ণতা এখানে দেখা যাচ্ছে, এই উষ্ণতার জন্য বায়ু অত্যন্ত বেশি পরিমাণে উত্তপ্ত হচ্ছে। বায়ু অত্যন্ত পরিমাণে উত্তপ্ত হওয়ার কারণে কি হবে? এই জায়গাটাতে বায়ু আপলিফটেড হচ্ছে, এবং পৃথিবীর ঘূর্ণনের কারণে যে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে তার দৌলতে এই বায়ু ছিটকে চলে আসছে এই জায়গাতে। এখানে কে রয়েছে? ওশানিক রিজিয়ন রয়েছে। তাহলে এইখানে হাই প্রেসার সেন্টার তৈরি করছে, ফলে এইখান থেকে বায়ু এই লো প্রেসারের দিকে ছুটে যাচ্ছে। এটাই হচ্ছে টিবেটান হিট ইঞ্জিন থিওরি।
তো সেটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সো টিবেটান হিট প্লেজ সিগনিফিকেন্ট রোল ইন এস্টাবলিশিং মনসুন। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আমাকে কারেক্টটা খুঁজে বার করতে বলেছে, এই কারণে অপশন ডি আনসার হবে। আশা করবো প্রত্যেকের কাছে বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, দ্য ডুয়ার্স রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ সিচুয়েটেড বিটুইন। ডুয়ার্স রিজিয়ন আমরা কোথায় দেখতে পাই? যেটা বিগত বছরে মোস্ট প্রবাবলি কোনো একটা ইয়েতে কোয়েশ্চেন এসেছিল যে ডুয়ার্স রিজিয়ন আমরা কোথায় দেখতে পাই। তাহলে ডুয়ার্স হচ্ছে তিস্তার পূর্ব দিকের অংশকে আমরা ডুয়ার্স বলি। অ্যাকচুয়ালি এটা যদি আমরা দেখি, তিস্তার পূর্ব দিকের অংশটাই আমরা ডুয়ার্স হিসেবে পাবো। এই যে অংশটা, এই জায়গাটা আমি ধরছি, আর এখানে আমি আঁকছি। তাহলে এই যে অঞ্চলটা, এটা হচ্ছে নর্দার্ন মাউন্টেন, এই জায়গাটা হচ্ছে সাব হিমালয়ান রিজন, এবং এই জায়গাটাতে যেমন নর্দার্ন মাউন্টেনকে তিস্তা নদী ব্যবস্থা ভাগ করছে এরকমভাবে আমরা পাবো। তাহলে এই জায়গাটাকে আমরা বলছি তরাই, এই জায়গাটাকে আমরা বলছি ডুয়ার্স, এবং ডুয়ার্সের এই দিকে দেখো এরকমভাবে প্রবাহিত হচ্ছে সংকোচ নদী, যেটা এই দিকে আসাম রাজ্যের সাথে বর্ডার তৈরি করছে। তাহলে এইটা আমরা বলতে পারি রিভার সংকোচ, এইটা এবং তিস্তা, এদের মাঝখানের যে অংশটি রয়েছে এইটাকে আমরা বলতে পারি ডুয়ার্স অঞ্চল হিসেবে। তাহলে সংকোচ এবং তিস্তা রিভার, এটা তো অপশনে আছে। সো অপশন বি কে আমরা আনসার নিতে পারি। কেন অপশন বি কে আনসার নিচ্ছে আশা করব প্রত্যেকের কাছে এটা আমি ক্ল্যারিফাই করতে পারলাম। এবং এই যে সংকোচ নদী, রাইট, এই যে সংকোচ নদী, এই সংকোচ নদী আবার আসাম ওয়েস্ট বেঙ্গলের ভাগ যেমন করছে, তিস্তারের এই ভাগটাও মানে ডুয়ার্সের ভাগটাও করছে। আসামের এই দিকটা, একে আমরা বলছি আসাম ডুয়ার্স, এবং এই দিকটাকে আমরা বলছি বেঙ্গল ডুয়ার্স। ওকে, আসাম ডুয়ার্স এবং বেঙ্গল ডুয়ার্স। ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলো নেক্সট লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্সেস দ্য গ্রেটেস্ট অ্যানুয়াল টেম্পারেচার রেঞ্জ? সব থেকে বেশি টেম্পারেচার রেঞ্জের কথা বলা হচ্ছে, মানে ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচারের যে ভ্যারিয়েশন, এটা আমরা দেখতে পাচ্ছি কোন জায়গাতে, কোন জেলার ক্ষেত্রে এটা আমরা সব থেকে বেশি দেখতে পাবো। একরকম টেম্পারেচার হবে না, টেম্পারেচারের ভ্যারিয়েশন আমরা দেখতে পাবো। দেখো এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার একদম তোমরা পুরুলিয়াতে পেতে পারো, যেহেতু মালভূমি অঞ্চলের অংশ। ভুলবশত মুখ দিয়ে মরুভূমি বেরিয়ে গেছে, আমি সরি ফর দ্যাট। এই যে জায়গাটা একদম পশ্চিম দিকটা, এটা হচ্ছে ইন্টিরিয়ার, জলভাগ নেই। দেখো পূর্ব মেদিনীপুরে জলভাগ আছে, সাউথ 24 পরগনা জলভাগ আছে, ফলে এটা সমভাবাপন্ন হয়। দার্জিলিং পার্বত্য অঞ্চল, শীতকালের একটা প্রভাব দেখা যায় ইন্টেরিয়ার হওয়ার জন্য, পুরুলিয়াতে এটা সর্বদা আমরা বেশি পাবো। ওকে, সো এই ছিল আজকের সেটের 20টা কোয়েশ্চেন, এবং এর পরবর্তীতে আমরা সেটগুলোতে 20-র জায়গায় 25টা কোয়েশ্চেনও কিন্তু রাখতে পারি। ইট ডিপেন্ডস অন সিচুয়েশন। যদি আমরা মনে করি যে বেশি কোয়েশ্চেন, কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে স্যার বেশি সংখ্যক কোয়েশ্চেন থাকলেও হয়, কারণ আমাদের টাইম একটুখানি বেশি হোক, 1 ঘন্টার ওপর ক্লাস হোক, তাতে অসুবিধা নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটা আমরা ভেবে দেখবো। আমরা 25টা করে কোয়েশ্চেনও রাখতে পারি। সো প্লিজ এটা মাথায় রাখবে প্রত্যেকে, হোয়াট এভার দ্য সিনারিও ইজ, এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে করে যেতেই হবে। এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি করে যাও তাহলে ডেফিনেটলি তোমরা এক্সামিনেশানে কিন্তু ভালো ফল করতে পারবে, এটা আমার বিশ্বাস। এবং এই বিশ্বাস নিয়েই আমরা কিন্তু এই প্রশ্নগুলোকে তৈরি করছি, এই প্রশ্নগুলোকে রেডি করেছি, সো দ্যাট তোমরাও এটা প্র্যাকটিসের মাধ্যমে ভালো ফল করতে পারো। ওকে, অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।